ওয়েলকাম। এসএলএসটি 2025 যেটা চলছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন এসএসসি কিন্তু একটি নোটিশ জারি করেছে কোর্টের নির্দেশে যে এই চাকরির ভবিষ্যৎ বা নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে হাইকোর্টের কিন্তু যে নির্দেশ আসবে তার উপর, বা কোর্টের যে একদম সেই রিট পিটিশন নাম্বার সবকিছু দিয়ে নোটিশটা উল্লেখ করা হয়েছে, ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্দেশের উপর। একটি মামলার শুনানিতে সেটা বলেছে। এবারে এতে সবচেয়ে সমস্যায় বা মানে ভুগতে পারেন কারা? যারা 2016 ইন সার্ভিস তারা না, আসলে যারা ফ্রেশার চাকরি পাবে। আলাদা প্যানেল না করার ফল কি ফ্রেশাররা ভুগছে? আর একটা প্রশ্ন অনেকেই করছেন যে অন্য চাকরির থেকে যারা আসতে চাইছেন, ধরুন অন্য প্যানেলে যারা ছিলেন, পাস স্কেলে চাকরি করতে নবম দশমে, তারা একাদশ দ্বাদশে বসেছেন, সফল হয়েছেন এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে, তাদের যোগদান করাটা কতটা মানে ন্যায়সঙ্গত, মানে কতটা ঠিক হবে? ন্যায়সঙ্গত নয়, সেটা তো ন্যায় অবশ্যই, কতটা তার জন্য নিরাপদ হবে, ঠিক হবে না ভুল হবে? আর একটা প্রশ্ন আছে, যাদের প্রাইমারি হচ্ছে তারা, বা এটাও হয়েছে, দুটোই হয়েছে, এমন অনেকে আছেন, কোনটায় যোগদানটা বেশি ভালো হবে? দেখুন, চয়েস তো ব্যক্তিগত। এই বিষয়টা নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। প্রথমেই বলছি যে নোটিশটা এসছে, মানে হাইকোর্টের যে নির্দেশে, যে নিয়োগের ভবিষ্যৎটা নির্ভর করবে কার উপর? কোর্টের অর্ডারের উপর। এসএসসি সাথে সাথে দেখুন এ ব্যাপারে কিন্তু খুব একদম মানে রাম ভক্ত হনুমানের মতন কথা শুনে নিয়েছে, সাথে সাথে নোটিশ জারি করে দিয়েছেন। খুব ভালো কথা। এসএসসি নোটিশটা জারি করে কি বোঝাতে চাইলো? মানে যেটা কোর্টের আদেশ মানতেই হতো সেটা বলছি না, নোটিশ জারি করে এসএসসি কিন্তু প্রথমে হাত ধুয়ে নিল, এটা ভাবার ব্যাপার আছে। অর্থাৎ এ নিয়োগ ভবিষ্যতে আবার গন্ডগোল হোক, চাকরি যাক, ইন সার্ভিসদের সাথে এবারে যারা ফ্রেশার চাকরি পাচ্ছে তারাও তখন ইন সার্ভিস হবে, দলে ভারী হলো, তারা আবার কোনো সমস্যায়, যদি ঈশ্বর না করুন কেউ সমস্যায় না পড়ুন, যোগ্যরা, প্রথমে বলেছি যে বা যারা যোগ্যতায় চাকরি পাবে তারা কোনো সমস্যায় না পড়ুন, কিন্তু যদি পড়ে এসএসসি কিন্তু তখন একটাই ওই নোটিশ, এই যে কোর্টের অর্ডার বলে তো বলাই আছে, আমার তো হাত পা বাঁধা আছে, আমার কিছু করার নেই, আমি তো কোর্টে যেতে পারবো না, হ্যাঁ তাই অনেক জায়গা কিন্তু চলে আসবে। এর ফলে দেখুন সবচেয়ে সমস্যায় কারা পড়ছে? যারা 2016 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আছে, তাদের কাছে তো অপশন নেই। তারা সেই সময় যারা চাকরি পেয়েছেন, বিশেষ করে যারা যোগ্যতার বলে পেয়েছেন, নিজের ক্ষমতায় পেয়েছেন, কোন রকম টাকা পয়সা না দিয়ে চাকরি কেনেননি, যারা বহু আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের বা যাই হোক, তাদের কাছে তো কোনো অপশন ছিল না, তাদের তো এই চাকরিটা পরীক্ষায় বসতে হবে চাকরি বাঁচানোর জন্য। কোর্টের নির্দেশে, এসএসসির ভুলে, কিছু চোর জচ্চোরের পাল্লায় পড়ে তাদের হয়েছে এটা। এবারে সবচেয়ে বেশি সমস্যা কারা পড়ছে? দেখুন ফ্রেশার ভাই বোনগুলো, তাদের তো কোনো দোষ ছিল না, তাদের সামনে চাকরির নোটিশ এসছে, তারা পরীক্ষায় বসেছে যথারীতি 10 নম্বর এক্সপিরিয়েন্স নম্বরের সাথে কম্পিটিশন করে তারা এই জায়গায় এসছে। আমি ধরে নিচ্ছি যেহেতু 10 নম্বর দিচ্ছে, এইভাবেই প্যানেল হচ্ছে, ধরে নিচ্ছি, যেহেতু বিচারাধীন আছে। তাও এবারে সেখানে দাঁড়িয়ে একটি ফ্রেশার ভাই বোন, তিনি চাকরি পাচ্ছেন, পাওয়ার পরে তিনি কেন এই নোটিশ গলায় নিয়ে চাকরিতে ঢুকবেন? যে তুমি এই যোগ্যতা বলে চাকরি পেলা, কিন্তু এই চাকরিটা কোর্টের ওপরে খাড়া ঝুলছে, এটা কখনো সম্ভব? এর একমাত্র সলিউশন তো প্রথম দিন থেকে বলে এসছে, আপনারাও বলেছেন, অনেকেই বলেছেন, যে ফ্রেশারদের আলাদা রিক্রুট, ইন সার্ভিস 2016 প্যানেলে যে কটা পোস্ট ছিল, তাদের যারা সেই সময় চাকরিরত, সেই প্যানেলে যারা ওয়েটিং ছিল, তারা অন্যান্যরা পরীক্ষা দিই, ফ্রেশারদের জন্য বাদ বাকি পোস্ট নিয়ে আপডেট পোস্টগুলো ফ্রেশারদের আলাদা পরীক্ষা হোক, সেটা হোক এসএলএসটি 2। আর ইন সার্ভিসরা যে পরীক্ষাটা দেবে সেটা তো এসএলএসটি 1 16 পরীক্ষাই হবে, সেই নর্মে সেখানকারটা হোক, তাদের এক্সপিরিয়েন্স নম্বর দিক না দিক সেটা তাদের ব্যাপার। ফ্রেশারদের সাথে লড়িয়ে দিল, এবং ফ্রেশাররা এত যোগ্যতা প্রমাণ করে, এত কষ্ট করে একটি চাকরির কাছাকাছি আজকে অনেকে পৌঁছেছেন, অনেকেই সফল হবেন, শুভকামনা থাকছে। কিন্তু তারা কি চাকরিতে যে যোগদানটা করবে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে, সেই নিশ্চয়তাটা নিয়ে স্কুলে যোগদান করতে পারবে? একবার ভাবুন তো, কি দোষ ছিল এই ছেলে মেয়েগুলোর? যদিও 16 যারা যোগ্য তাদেরও কোনো দোষ ছিল না, অযোগ্যগুলোর জন্য যোগ্যগুলো ভুগেছে। সবাই অযোগ্য সেটা কোনোদিন হতে পারে না, বহু যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন, তাদের সাবজেক্টটাকে বাইরে রেখেও বলছি, এই নতুন করে তাহলে আরো কিছু যোগ্য ছেলে মেয়েকে কেনই আগুনে ঠেলে দেওয়া হচ্ছে? এর দায়টা কার? একবার ভাববেন, আপনারাই কমেন্ট করে উত্তর জানাবেন। কিন্তু
এর দায়টা কার? এদের কি দোষ ছিল? এরা 10 বছর কোনো পরীক্ষার সুযোগ পায়নি, 10 বছর পরে একটি সুযোগ আসলো, তবুও বলা হচ্ছে তোমার নেমন্তন্ন কিন্তু আমার বাড়িতে রইল, কিন্তু অমুকে না আসলে তবে তোমাকে খেতে দেওয়া হবে। এই জাতীয় একটা নেমন্তন্ন, এই নেমন্তন্নের কোনো মানে নেই। ঠিক তেমন এটা তো নেমন্তন্ন নয়, এটা একটা জীবন মরণের ব্যাপার, মানুষের সারা জীবনের একটা নিশ্চয়তার ব্যাপার, তাদের স্বপ্ন, কারোর অনেক কিছু সবকিছু জড়িয়ে আছে একটা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার পেছনে। সেই মানুষটি আজকে চাকরি পাবে গলায় একখানা লাল কার্ড ঝুলিয়ে যে কোনো সময় তোমাকে কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে। আর একটা বিষয়, তাহলে এখানে অনেক 2016 প্যানেলের বাইরে ওয়ার্ড ফিজিক্যাল থেকে আমার জানাশোনা অনেকে এসছেন, অন্যান্য সাবজেক্ট থেকে অনেকে এসছেন, ঠিক আছে, কারণ ওয়ার্ডটা বিশেষ করে তো যাদের সাবজেক্টের বাইরের বিএড করে অনেকেই করেছেন, বা অন্যান্য সাবজেক্ট থেকেও এসছেন, যারা অন্যান্য প্যানেলে ছিলেন তারা পিজি স্কেলের চাকরি করার জন্য তারা অনেকেই সাকসেস হয়েছেন। তারা কি করবেন দেখুন, তাদের আমার উপদেশ দেওয়ার কিছু নেই, কিন্তু যে পরিস্থিতি, শুধু এটুকু বলতে পারি, আজকে যদি আমি সেই সিচুয়েশনটা থাকতাম, আমি আমাকে দিয়ে বলতে পারি, তার বেশি নয়, আমি কিন্তু এই প্যানেলে কখনোই যোগদান করতাম না। কারণ আমি একটা নিশ্চিত প্যানেলের শিক্ষক বা শিক্ষক হিসেবে জব করছি, শিক্ষকতা করছি, আমি কেন এই নোটিশ আছে এমন একটি প্যানেলে যাব? বরঞ্চ ফ্রেশার বা আমি না গেলে আমার জায়গায় একটি ফ্রেশার ভাই বোন চাকরি পাবে। আমি জানি এক্ষেত্রে বলাটা যত সহজ, ছাড়াটা অত সহজ নয়, এটা অনেকেই বলবেন যারা এই, কিন্তু ফ্রেশারদের কাছে কোনো অপশন নেই, 2016 ইন সার্ভিসদের কাছে কোনো অপশন নেই। তাদের এই নোটিশ কেন, আরো বড় নোটিশ দিলেও তাদেরকে জয়েন করতেই হবে, তাদের কাছে তো অপশন নেই। কিন্তু যখন আপনার কাছে, আমার কাছে একটি জব আছে, আমি একটি শিক্ষকতা করি একটি স্কুলে, শুধুমাত্র একটি বেতন বৃদ্ধির জন্য মা বাড়ির কাছে আসবার জন্য আমি এমন অনিশ্চয়তার মধ্যে কেন যাব? আমার মনে হয় অনেকেই আছেন যারা মানে ফর্ম পূরণ করেছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, সফল হয়েছেন, আলটিমেট শেষ পর্যন্ত অনেকে আসবেন না, এটা আমার অনুমান। কারণ আর আমি বললাম আমার মতামতটা, এই নোটিশের পরে, অন্তত এই নোটিশের আগেও বলেছি, আসা না আসাটাই সঠিক কাজ হবে, কারণ এর ভবিষ্যৎটা কিন্তু এখনো নিশ্চয়তা নেই। সত্যিই এই প্যানেলটার ভবিষ্যৎ যে কি হতে চলেছে, না আপনাদের আশাহত করাটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু এই নোটিশটা সত্যিই বলছি খুব দুর্ভাগ্যজনক। যদিও হয়তো কিছুই হবে না, কোর্টে মামলা টিকবে না বা কিছু, কিন্তু একটা খাড়া তো ঝুলছে। ফলে এই ডামাডোলের মধ্যে আমার মনে হয় না অন্যান্য প্যানেলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন বা অন্য জবের থেকে যারা নিশ্চিত জায়গায় আছেন, তারা এখানে আসবেন বা আসাটা ঠিক হবে, এটা আমার ব্যক্তিগত মত। অবশ্যই আপনার নিজের পছন্দ অপছন্দ, আপনার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, আপনি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতেই পারেন। এবারে আরেকটা কয়েকজনাই কমেন্ট করেছেন, প্লাস আমাকে মেসেজ করেছেন, এটা যে স্যার প্রাইমারিতেও ইন্টারভিউ ডাক পেয়েছি, মানে ইয়েতে ইন্টারভিউতে তো টেট কোয়ালিফাই করা আছে, আবার এই এসএলএসটিতে যাচ্ছি, এর মধ্যে তাহলে কোনটা যাওয়া ঠিক হবে? প্রথমেই বলি, জব কোনটা আপনি সিলেকশন করবেন আপনার যোগ্যতা আপনি পেলে সম্পূর্ণ আপনার স্বাধীনতা। প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, দুটোই শিক্ষকতার পোস্ট, দুটোই শিক্ষকতা, কিন্তু হ্যাঁ যেটা ব্যাপার, বেতনের একটা বৈষম্য কিন্তু আছে এবং সেটা যথেষ্টই। এবার সেই বেতনের দিকে তাকিয়ে তো অবশ্যই সবাই চাইবে, বা নিজের বিভিন্ন কারণে হোক, আমি এখানে বলবো না যে সামাজিক মর্যাদা, আমি মনে করি না শিক্ষকদের আলাদা মর্যাদার বিষয়টা আসে এখানে। শিক্ষক বা শিক্ষিকা সবাই শিক্ষক, সবাই শিক্ষিকা, সে প্রাথমিকেরই হোক আর উচ্চ মাধ্যমিকেরই হোক, কিন্তু বেতন বৈষম্যটাকে তো অস্বীকার করবার কোনো জায়গা নেই। সেটা যেমন আছে তেমনই কিন্তু আপনার চুজ করবেন ঠিকই। এক্ষেত্রে যেহেতু এখানে এই নোটিশ এবং একটু ডামাডোল আছে, যদি বাড়ির কাছাকাছি কেউ প্রাথমিকে পেয়ে যান, তাহলে তিনি ভেবে দেখতে পারেন যে প্রাথমিকে থেকে যাব কিনা, এটা তিনি একটু ভেবে দেখতেই পারেন। এবার যদি একাদশ, দ্বাদশ আর প্রাথমিক এই দুটোর ক্ষেত্রে বেতন বৈষম্যটা, মানে পার্থক্যটা, বৈষম্য কেন বলবো, পার্থক্যটা অনেকটাই বেশি আছে, এবং সেই পার্থক্যটা আমি আজকে আপনাকে আমি না করলাম যে না আপনি জয়েন করবেন না, পরবর্তীতে এই প্যানেলটার কোনো সমস্যা হলো না, ঈশ্বর না করুক যাতে না হয়, একজন আরেকজনের ভুগতে না হয়, তখন ওই আপনি সারা জীবন কিন্তু মনে মনে আমাকেই দোষারোপ করবেন। ফলে এক্ষেত্রে সিদ্ধান্তটা আমার মনে হয়, আমি অন্তত এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত সরাসরি আপনাকে দিতে পারছি না ব্যক্তিগতভাবে, একটু নিজের সাথেই নিজে মানিয়ে দেখুন। তবে প্রাথমিকে যেহেতু কোনো সমস্যা নেই, সেটা কিন্তু অনেকটাই সুনিশ্চিত চাকরি এই মুহূর্তে, কিন্তু অন্যান্য দিক বিচার করলে অনেক ক্ষেত্রেই এই নবম, দশম বা একাদশ, দ্বাদশটাকে চয়েস করতে হয়। তবে
এখনো সময় আছে। গতি প্রকৃতি কোন দিকে যায়, কোর্টের শুনানি বা পর্যবেক্ষণগুলো কোন দিকে যায় বা নির্দেশ পরবর্তী আসে কিনা সেটা অপেক্ষা করুন। আপাতত দুদিকেই তো আপনি সুযোগ পাচ্ছেন, এমন তো বাধ্যবাধকতা নেই যে এটার ইন্টারভিউ গেলে ওটাই যেতে পারবেন না। সেটা যান, পরিস্থিতি অনুযায়ী একটা সিদ্ধান্তে অবশ্যই আসবেন। তবে যা অবস্থা হলো, এটা এইরকম পরিস্থিতি না হওয়াটাই উচিত ছিল, এটা কাম্য নয়। আজকে সবচেয়ে বঞ্চিত হচ্ছে আমাদের নতুন ফ্রেশার ভাই বোনেরা। তারা কিন্তু সমস্ত কিছু হারিয়ে এতদিন পরে একটি সুযোগ পেয়েছে, সেখানেও যদি এইরকম হয় সেটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। জানি না কি হবে, আশা করবো এই সমস্ত কোনো সমস্যা হবে না। যোগ্যরা দ্রুততার সাথে সেই ইন সার্ভিসদের যোগ্য হোক, আর ফ্রেশার যে সমস্ত যোগ্য ভাই বোনেরা আছে খুব দ্রুততার সাথে তারা স্কুলে আসুক, শিক্ষক শিক্ষক হিসেবে যোগদান করুন, শিক্ষা জগৎ সমৃদ্ধ হোক, এটাই আমি চাইবো। আপনাদের কি মনে হয়? আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত সবই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।